বাবার পুণ্যতিথিতে আয়োজন ব্যতিক্রমী কার্যক্রম ছিল অতি আন্তরিকতাপূর্ণ, সবার কাছে সামিল হন পরিবারবর্গ সহ অন্যান্যরা। যেহেতু হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাহিত্য গ্রুপের জন্ম, তাই সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন করার প্রেক্ষিতে বিশেষ কার্যক্রম আয়োজন। সাহিত্য আড্ডা সংগঠন পাঞ্চজন্যর প্রথম বর্ষপূর্তি উদযাপন, পাশাপাশি ছিল সাহিত্য পুস্তিকা আরসির আনুষ্ঠানিক উন্মোচন। যেহেতু বাবার আজ পুণ্যতিথি, তাই বাবার জন্য উৎসর্গিত করতে আজকের দিনে কার্যক্রম আয়োজন করেন সুযোগ্য সন্তান শান্তনু বন্দ্যোপাধ্যায়। সাহিত্য পত্রিকা আরসি আনুষ্ঠানিক উন্মোচন হয় বিশিষ্টজনের হাত দিয়ে। বিকাশ বরণ ভট্টাচার্য, অলোক মুখার্জি, মানিক চক্রবর্তী, খোকন সাহা, দেবাঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ ছিলেন। উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে শান্তনু বন্দ্যোপাধ্যায় ও ধ্রুবজ্যোতি ঘোষ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগঠনের জন্ম দিয়ে আজ আন্তর্জাতিক স্তরে সুনাম কুড়োতে সক্ষম হয়েছে তা নিয়ে আলোকপাত করেন বিশিষ্টজনেরা। বিশেষ করে শান্তনু বন্দ্যোপাধ্যায় ও ধ্রুবজ্যোতি ঘোষের অক্লান্ত পরিশ্রম তাও তুলে ধরেন অনেকেই। সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করা হয়। স্বাগত ভাষণ দেন ধ্রুবজ্যোতি ঘোষ সহ শান্তনু বন্দ্যোপাধ্যায়। সম্মাননা পত্র একটি শঙ্খ উপস্থিত সবার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের পক্ষে শান্তনু বন্দ্যোপাধ্যায় ও ধ্রুবজ্যোতি ঘোষ সাংবাদিকের কাছে এভাবেই ব্যক্ত করেন। আসলে 1 বছর আগে পূর্ণ হয়েছিল, তো তাই এটা ভার্চুয়ালি রাখার আর ইচ্ছে নেই। তাই সবার মাধ্যমে এটাকে নিয়ে আসার জন্য আর মাটিতে নামানোর জন্যই আজকে আমরা পাঞ্চজন্য সাহিত্য আড্ডা সংকলন আরসির উন্মোচন করেছি। আর আমাদের বাইরে থেকে অনেক এই পরিবারের সদস্যরা এসেছেন। আমাদের পরিবারের আমরাই হর্তাকর্তা বিধাতা, আমরা সবাই আমরা আমাদের বাইরের থেকে কোনো কেউ আনি নাই, কাউকে আমন্ত্রণ করি নাই। আমাদের পরিবারের মধ্য থেকেই সবাই সবার উপস্থিতিতে আমাদের পরিবারের মধ্যেই। আজকে সভাপতি আমাদের পরিবারের মধ্যে থেকে, যারা গান গাইছেন তারাও আমাদের পরিবারের বাইরে থেকে, আমরা কাউকে বলি নাই বা এই যে আমন্ত্রণও জানাই নাই, আমাদের পরিবারের মধ্যে থেকে আমরা সবকিছু করেছি। আজকে আপনাদের বর্ষপূর্তি এবং আরসির যেটা উন্মোচন হলো, একটা শুভ দিনে হয়েছে, আপনার বাবার একটা শুভ তিথিতে হয়েছে, এ নিয়ে আপনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন? শুভ তিথি তো বলতে পারবো না, প্রয়াণ দিবস আর শুভ হয় না, তবুও মনে থাকবে বাবার তো মৃত্যু দিবসটা সবসময় আমার কাছে চিরস্মরণীয়, আরো স্মরণীয় হয়ে রইল আর কি। এটা বাবার দিনটা, এই দিনেই যে আমরা উন্মোচন করলাম আরসি। আপনি উল্লেখ করেছেন চাকরির জন্য মাথা না ঠুকে ক্ষুদ্র শিল্প উদ্যোগের মাধ্যমে বেকার যুবক যুবতীরা স্বাবলম্বী করার আহ্বান জানালেন খাদি গ্রাম উদ্যোগ কমিশনের উত্তর পূর্বাঞ্চলের উপমুখ্য কার্যবাহী আধিকারিক ডক্টর সুকমল দেব। ক্ষুদ্র শিল্প উদ্যোগ সম্বন্ধে অবগত হতে করিমগঞ্জ সফরে এসেছিলেন তিনি। ক্ষুদ্র শিল্প উদ্যোগ নিয়ে অতিশয় আগ্রহ রয়েছে অনেকেই, তার জন্য সন্তোষ ব্যক্ত করেন তিনি। সাংবাদিকের একান্ত সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে। তবে এদিক দিয়ে প্রবল উৎসাহিত হতে হবে। কাজ করার মানসিকতা থাকলে সফলতা আসতে কোন ব্যাঘাত সৃষ্টি হবে না। বর্তমানে পিএমইজিপির অধীনে বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তুলতে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা অতি প্রশংসনীয়। তাই বেকার যুবক যুবতীরা সময় নষ্ট না করে ক্ষুদ্র শিল্প উদ্যোগের প্রতি আগ্রহী হতে আহ্বান জানান তিনি। সাংবাদিকের একান্ত সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, হায়ার সেকেন্ডারি স্কুল দাসরায়, আশা করি আপনারাও কিছু না কিছু করেছেন। তো এখানে আসার পেছনে অনেকগুলো কার্যসূচি নিয়ে এসেছিলাম। আর আমরা বরাকভ্যালি সফরে আসি, আমরা 4 জন, আমার সঙ্গে আমার 3 জন অফিসার রয়েছেন। 28 সেপ্টেম্বর আমরা এসে পৌঁছই। গুয়াহাটি থেকে আসার পথে কাঠিগড়া গ্রাম উন্নয়ন পরিষদ বলে একখানা সংস্থা রয়েছে, এনজিও, যেটা লিগ্যাল এন্টিটি হচ্ছে 1860 অ্যাক্টের আন্ডারে ওনারা এস্টাবলিশড এবং পুরনো ইনস্টিটিউশন। ওনার স্পেশালি গ্রামীণ মহিলাদেরকে নিয়ে কিভাবে
আহ, পারম্পরিক হিসেবে কাপড়, যেটাকে আমরা খাদি বস্ত্র বলি, এবং অন্য ভিলেজ ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটিস করা যায়, ওনারা করে যাচ্ছেন। ওনাদের সংস্থার কিছু আমাদের থেকে বিশেষ অনুরোধ ছিল, দেখে কি করা যায়, ওটাকে কিছুটা ডিফান্ড ছিল, ওটা ভিজিট করলাম 28-তে। 29-তে পরে আমরা 28-তে রাত্রে চলে যাই হাইলাকান্দিতে। 29 সেপ্টেম্বর আমরা হাইলাকান্দিতে অনেকগুলো প্রোগ্রাম করেছি। তার মধ্যে প্রথম প্রোগ্রাম কাটলিছড়া বলে একটা জায়গা আছে, ওই ব্লকে 40 জন মহিলাকে আমরা, যারা ট্রেডিশনাল পটার কমিউনিটি আছে এবং ওনারা সবাই বিপিএল, এরকম 40 জন মহিলাকে আমরা আগে থেকে সিলেক্ট করেছিলাম থ্রু ডেপুটি কমিশনার হাইলাকান্দি। ওনাদেরকে আমাদের 10 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বাইরে থেকে, আমাদের প্রশিক্ষককে এনে। প্রশিক্ষণ শেষ হয়েছিল 26 সেপ্টেম্বরে, আর সেই মতে আমরা 29 সেপ্টেম্বরে আসলাম। 29 সেপ্টেম্বরে 40 জন মহিলার হাতে আমরা একখানা করে বিদ্যুৎ চালিত পটার হুইলস আমরা দিই। ওনাদের যেটা স্কিল ডেভেলপমেন্ট হলো, সেটার জন্য ওনাদেরকে প্রশংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হয়। আর সাথে 4খানা ব্লাঞ্জার মেশিন। ব্লাঞ্জার মেশিন হচ্ছে মিক্সিং মেশিন, মাঠটাকে মিক্স করার জন্য এটা দেওয়া হয়। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কেবিআইসি, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে করা হয়েছে। এটা আমাদের একটা মিশন মোড প্রোগ্রাম। এই প্রোগ্রামের পেছনে খুব সুন্দর একটা গল্প আছে, যে গল্পটা আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাকে বলতে চাই। প্রায় 2 বছর আগে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ডিসি ছিলেন মহিলা, ম্যাডাম কীর্তি জালি। উনি আমাকে একদিন ফোন করলেন, করে বললেন যে বদরপুর রেল স্টেশনকে সিলেক্ট করা হয়েছে, যে ওখানে কোনো ধরনের প্লাস্টিকের গ্লাসে চা বিক্রি করা যাবে না ফর ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস। গত 5 মাস আগে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট ওনাদেরকে রিলিজ করেছি। আর আমি নিজের চোখে গিয়ে দেখলাম যে কি প্রোডাকশন, কি ওনারা করছেন, খুব ভালো লাগলো। আমাদের বরাক উপত্যকায় অনেক বেশি পাইনাপেলস হয়, কিন্তু পাইনাপেলসের লিফগুলোকে অমনিতেই ফেলে দেওয়া হয়। ওনারা এই পাইনাপেলসের লিভসের উপরে কাজ করেছেন এবং খুব ভালো কোয়ালিটির ফাইবার ওনারা এক্সট্রাক্ট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি নিয়ে মেশিন ডেভেলপ করছেন। আর আমরা খুব আশাবাদী যে পাইনাপেল ফেব্রিক্স, যেটা ফাইবার যেটা বেরোবে, ওটা নিয়ে আমরা ভ্যালু এডেড প্রোডাক্টস আমরা করবো। এবং আমরা করবো না, করবে বরাকবাসী, যারা আনএমপ্লয়েড ইউথ, যারা আর্টিশিয়ান, ওনারাই করবে। লেবে এটা কাজ হচ্ছে, লেব থেকে লেনে আমরা নিয়ে যাব, লেবে কাজ করছে এনআইটি ডাইরেক্টরের সঙ্গে অনেক বিস্তারিতভাবে কথা হয়েছে এবং উনি বলেছেন যে আমি আরও নতুন ধরনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রপোজাল আপনাদেরকে দেবো। অ্যান্ড আমরা মিনিস্ট্রি অফ এমএসএমই, যেখানে আমরা কাজ করি, রিকোয়েস্ট করবো এগুলোকে স্পন্সর করার জন্য। আই হ্যাভ টোল্ড হিম দ্যাট ডেফিনেটলি, but we should remember that whatever research we do, it should be applicable for the common people. They should get the benefit of that. What has been earmarked for the Northeast region for the current financial year, and we are trying to create around 110,000 employment this year under this scheme in the Northeast region, and for this we are in need of 800 crores of finance from the banks. So in total what we are trying to pumping in is around 1,200 crores of rupees in the Northeastern region under the NEP during the year 2021-22. Karimganj district, last year I told you that we have set out 86 units, and till today, till before I came to for the Borakbeli trip, we took the data from our portal. Everything you can see in our portal also. So far 45 units has been financed in Karimganj district this year 21-22, for which we have disbursed 84.90 lakhs of margin money, and thereby we have created 360 employments. প্রাককালে নিশি কুটুম্বদের দৌরাত্ম্য এতই বেড়ে গেছে যা আতঙ্কগ্রস্ত করে তুলেছে জনগণকে। শহরের কোন না কোন এলাকায় নিশি কুটুম্বরা সুযোগ পেলে তাদের থাবা বসাচ্ছে, দামি সোনার সামগ্রী সহ অর্থ হাতিয়ে নিতে সক্ষম হচ্ছে। এজন্য রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে। ফের শহর করিমগঞ্জের শ্রীনগর কলোনি এলাকায় নিশি কুটুম্বরা হানা দেয়। এলাকার বাসিন্দা রঞ্জিত চন্দ্রের বাসভবনে ঢুকে গোদরেজ ভেঙে সোনার সামগ্রী সহ নগদ টাকা হাতিয়ে নেয়। সোনা সহ নগদ টাকা এক বাক্সের মধ্যে ছিল।
পরবর্তীতে চুরি সংক্রান্ত ঘটনা নিয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়। বাসভবনের গৃহকর্ত্রী সাংবাদিকের কাছে এভাবে ব্যক্ত করেন। উল্লেখ্য, রঞ্জিত চন্দ্র সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। ওই তো সকালবেলা উঠিয়া দেখছি দরজা খোলা খোলা দেখিয়াতে আমি ঘরে সবটা ডাকছি ডাকিয়া জিজ্ঞাসি তোমরা বাইরে গেছি তে হেরা হয়েছে হেরা ঘুমো আসলো জবাব দিছিল তে আমি কাক ঘুমো হয়তো কেউ গেছে বাইরে ওটা লাগে আমি বাথরুমে গেছি বাথরুম থেকে আইসি আইয়া দেখি গীতা আমার গোড্রেস খোলা দেখিয়া এরপরে আমি তো সবটা ডাক দিছি ডাকিয়া হয়েছে আমি উঠো উঠো তাড়াতাড়ি গোড্রেস খোলা তো সব উঠছে উঠিয়া তো আমরা খুঁজাইয়া দেখি আমরা একটা বক্সের মধ্যে আমি রাখছিলাম আমার সোনার জিনিস সব আমার একটা নেকলেস আসলো দেড়গুড়ি, এরপরে একটা মঙ্গলসূত্র আসলো, তাই সোনার খানের তাই শ্বশুরবাড়ি থেকে আনিয়ে আমার ননদে দিছে আমার কাছে, আমিও সব তা রাখি দিছি একসঙ্গে। এটা নাই বক্সটা লইয়া গেছে গিয়া। অনুমানিক কতটুকু সোনা আছিল? আমি ঠিক ঠিক তো মাফিয়া কইতে পারতাম না, কিন্তু 2 বড়ি না গেছে আগে মানে খবর হয় আইসুন না এখন পুলিশ? এখন আইছে না, তারা রইছে থানাত রইছে। আমরা ঘরের আমার দেওর গেছে, আমার হাজব্যান্ড গেছে। আপনারা কিতা মনে করেন কোনো কিছু দিয়া নেশা করিয়া ইয়ে করছেন নি? নাহলে ওইতাম ঘুমের মধ্যে তো বুঝতে পারি না, হইতে পারে ও তো আমার শাশুড়ি তো অসুস্থ, তাই নিয়ে রাত্রে ঘুমায় না। রান কালকে এত ঘুমাইছে কিছু হইতে পারে না, সকালবেলা আমি ডাকার পরে উঠছে তারা সব। শত শত যাত্রীদের ফেলে রেখে স্টেশন ত্যাগ করলো যাত্রীবাহী ট্রেন। গন্তব্যস্থান ছিল শিলচর। যাত্রীদের মধ্যে অধিকাংশ ছাত্র ও রোগীরা ছিলেন। যাত্রীদের অভিযোগ, কাউন্টার থেকে টিকিট দেওয়া হয়েছিল, তাদের প্রস্থানের সময় ছিল বিকাল 5টা 15। কিন্তু হঠাৎ করে সময় পরিবর্তন হয়ে যায়। সময় পরিবর্তন হলেও মোবাইলে তাদের বার্তা দেওয়া হয়নি। বার্তা না পাওয়ায় তারা বোধগম্য হতে পারেনি। এভাবে যাত্রীদের রেখে ট্রেনটি প্রস্থান করায় অনেকেরই অসুবিধার মুখে পড়তে হয়েছিল। এভাবে যাত্রীদের রাখে ট্রেন স্টেশন ত্যাগ করার সম্বন্ধে কলিং স্টেশন কর্তৃপক্ষদের সাংবাদিকরা জিজ্ঞেস করলে তাদের কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার দেখা দেয়। আমরা বলার কিছু অধিকার নাই, কোনো অধিকার নেই, তবু তো আমরা চেষ্টা করতেছি, আমাদের সরকার চেষ্টা চেষ্টা মানে এখন আমার বিকল্প কোনো ব্যবস্থা কিছু হচ্ছে আপনাদের তরফ থেকে? আমাদের কোনো বিকল্প রাস্তা নাই, আমরা চেষ্টা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা তো মানে আপনি রেলের স্টাফ হিসেবে আপনি রেল কর্তৃপক্ষকে দায়ী করছেন আপনার? না, আমি দায়ী করি। কেন, যেহেতু আপনি বলছেন আমাদের কিছু করার নেই, তাহলে আপনি দায়ী করছেন এতগুলো প্যাসেঞ্জার যে আজকে যেতে পারছে না, তার জন্য মানে কি হবে? কোনো মেসেজ কিছু আসেনি? আপনার আচ্ছা আচ্ছা, আপনি তো মানে স্টেশন ইনচার্জ, বর্তমানে কর্ম স্টেশন আপনি, তো স্টেশন আপনি দেখে স্টেশন ম্যানেজার, আপনার রেসপন্সিবিলিটি মানে আপনি কি প্যাসেঞ্জারের জন্য কিছু এখন বিকল্প ব্যবস্থা করছেন, সেটা কি আপনার রেসপন্সিবিলিটির উপর পড়ে না? জার্নির ডেট ছিল শিলচর টু করিমগঞ্জ টু শিলচরে 4:20 আমাদের ট্রেনের টাইম ছিল। অ্যাজ পার IRCTC-তে আমাদের টিকিটও করা আছে, আমার PNR নাম্বারও এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। ঠিক আছে, তো এখানে আমি একটা জিনিস আপনাদেরকে শো করছি, আরেকটা জিনিস লাইভ এখন যদি দেখুন, আজকে 3 অক্টোবর, 3 অক্টোবরে যদি করিমগঞ্জ টু শিলচর যদি আমি ট্রেন সার্চ করি, আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে, এই দেখুন টাইমিং চেঞ্জ হয়ে গেছে 15:30 এখন দেখাচ্ছে। ওয়ারএস আমি এটার স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম এখানে আসার পর, স্ক্রিনশটে টাইমিংস দেখাচ্ছিল, এই দেখুন 16:20, আর টাইমিংসটা দেখুন 4টা সামথিং হবে, কটা আমি দেখি স্ক্রিনশটের টাইমিং 5:16 আমার টাইমিং ছিল, আই থিঙ্ক 5:16 আমি যখন নিয়েছিলাম তখনও এটাতে 16:20 টাইম দেখাচ্ছিল। এখন ওনারা বলছেন যে এখানে অনেক প্যাসেঞ্জার। টিকিট কখন করেছিল?
আমি টিকিট কালকে করেছি, কালকে 5:30 নাগাদ করেছি। এখানে প্রায় 100+ প্যাসেঞ্জার্স ছিল, যে অনেক স্টুডেন্ট আছে, এখনও স্টুডেন্ট বসে আছে, ওরা যাবে কীভাবে, ভেরি ওয়ারিড অ্যাবাউট দ্যাট। অনেক পেশেন্টও আছে, ইভেন আমিও পেশেন্ট, আমি বাস জার্নি করতে পারবো না, ঠিক আছে, সো দ্যাট আমি টিকিট করেছি। আর এবং কালকে সকালে আমার অফিস জয়েনও করতে হচ্ছে। তো এখন আমরা স্টেশন মাস্টার যে উনি আছেন, স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আমাদের সিচুয়েশন কী হবে। উনি বলছেন রিফান্ড দেওয়ার জন্য, রিফান্ড দিয়ে দেবো আমরা। তো আমরা রিফান্ড কেন নেব? আজকে ডেটে সিম্পল একটা জিনিস, যদি ট্রেন যদি আগে যদি চলে যায় তাহলে এটা আমাদের রেসপন্সিবিলিটি নয় না। ট্রেনের টাইমিংস যদি চেঞ্জ হয়েছে, একটা স্টেশনে ধরা পড়েছে, 2টা স্টেশনে ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে আমাদেরকে অ্যাটলিস্ট একটা SMS ফ্লোট করলেও হয়ে যেত। তো নো ইনফরমেশন ফ্রম রেলওয়ে সাইড। তো এখন বাজে কটা? বাজে, মানে আপনি বলছেন মানে রেলওয়ে তরফ থেকে কোনো মেসেজ আপনাকে জানানো হয় যে ট্রেনের টাইমটা চেঞ্জ হয়েছে? টাইম চেঞ্জ হয়েছে বলে কোনো মেসেজ আমাদের কাছে আসেনি। আর এখন বাজে 5:15। আমি এখন যাবো কীভাবে শিলচর? ইজ ভেরি, কিছু বলার নেই আমার, কি বলবো আমি। এক সময় কংগ্রেসের বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন তিনি, আজ ফের কংগ্রেসের ছাতার নিচে এলেন। কংগ্রেস এখন তার কাছে ভরসা। রাজনীতিতে কোন আশ্চর্যজনক বিষয় নয়, সবকিছু যেন সম্ভব। একসময়ের বামপন্থী নেতা সদ্য কংগ্রেসে যোগদান করা তিনি হলেন কানহাইয়া কুমার। এদিকে কানহাইয়া কুমার কংগ্রেসের ছাতায় এসে যাওয়ায় আইসিএফর কর্মকর্তারা সাংবাদিকদের কাছে নিজেদের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করেন। কানহাইয়া কুমার কংগ্রেসে চলে যাওয়ায় সংগঠনের কোনো ক্ষতি হবে না, বরং উত্থান হবে। কানহাইয়া কুমারকে দেখে আমরা রাজনীতিতে আসি, বামপন্থী মতবাদে বিশ্বাসী আমরা, আদর্শ ও নীতি পাথেয় করে আমাদের চলাটা হবে মুখ্য। আজকে বিগত 28 তারিখে যে AISF-এর প্রাক্তন জেএনইউতে ছাত্র শাখার সভাপতি, প্রাক্তন সভাপতি ডক্টর কানহাইয়া কুমার, উনি AISF করেছিলেন, AISF-এর সদস্য ছিলেন এবং পরবর্তীতে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন। তো AISF-এর সদস্য হিসেবে আমাদের কিছু দায়বদ্ধতা আছে, বা সেই হিসাবে মানুষ আমাদেরকে প্রশ্ন করছেন যে কানহাইয়া কুমার দল থেকে চলে গেলেন, তো সেই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কী বা আপনাদের স্থিতি কী? তো প্রথমত আমি বলতে চাই যে আমরা কানহাইয়া কুমারকে দেখে বামপন্থী রাজনীতি করতে আসিনি বা বামপন্থী ছাত্র সংগঠন করতে আসিনি। আমরা কমিউনিস্ট পার্টি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করে না। কমিউনিস্ট পার্টি আমরা যারা করি বা বামপন্থী ছাত্র সংগঠন যারা করছি, এটা আদর্শের উপর ভিত্তি করে, আদর্শের উপর বিশ্বাসী, বামপন্থী মতাদর্শে বিশ্বাস করে বামপন্থী রাজনীতি করতে আসছি। এখানে কোনো ব্যক্তিকে দেখে নয়। তবে আমরা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করি না, আমরা মতাদর্শের উপর বিশ্বাসী, আদর্শের উপর বিশ্বাসী। আর কানহাইয়া কুমার চলে যাওয়াতে AISF-এর বা দলের কোনো ক্ষতি হয়নি, বরং উত্থান হবে, দলের লাভ হয়েছে। কারণ কানহাইয়া কুমারের দ্বারা দলের কোনো লাভ, কানহাইয়া কুমার দলে আসাতে তেমন কোনো লাভ হয়নি। ওনার সঙ্গে কিছু যুবক যুবতী দলে এসেছিলেন, সেটাই। ওই যুবক যুবতী যারাই দলে এসেছিলেন, এরা দলের প্রতি ওদের কোনো তেমন ভালোবাসা ছিল না। এরা দলে এসেছিলেন, এরা কানহাইয়া কুমারের ভক্ত ছিলেন, কানহাইয়া কুমারকে দেখে এসেছিলেন। এরা দলের কোনো কাজে, দলের প্রতি এদের কোনো ভালোবাসা ছিল না, বা দলের কোনো কাজ এরা করেও না, কাজে লাগেও নি এরা। আর একটি কথা আমি বলতে চাই যে কানহাইয়া কুমার চলে গেছে, অনেকে ভাবছেন যে কানহাইয়া কুমার চলে গেছেন, কানহাইয়া কুমার চলে যাওয়াতে কমিউনিস্ট পার্টির বড় একটা ক্ষতি হতে পারে। আদৌ কিন্তু তা নয়। কারণ কমিউনিস্ট পার্টি কানহাইয়া কুমার গড়েননি, কানহাইয়া কুমারকে কমিউনিস্ট পার্টি গড়ে তুলেছিল। কানহাইয়া কুমারকে এই পর্যায়ে এই নেতা বানিয়েছিল কমিউনিস্ট পার্টি। উনি প্রথমে কমিউনিস্ট পার্টি ছাত্র সংগঠন করেছিলেন, AISF করেছিলেন, জেএনইউতে অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন, AISF ওনাকে জেএনইউতে সভাপতির প্রার্থী করেছিল এবং নির্বাচনে জয়ী হয়েছিলেন। আর তারপর থেকে AISF করেছিলেন বলেই উনি ভারতে পরিচিতি লাভ করেছিলেন, AISF বা কমিউনিস্টের কারণে। তাই কমিউনিস্ট ওনাকে গড়েছে, কমিউনিস্ট পার্টি ওনাকে গড়েছে, কমিউনিস্ট উনি গড়েন। তাই ওনার চলে যাওয়াতে দলের তেমন ক্ষতি হবে না, এটাই আমরা মনে করি। আমার অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট একটি কথা বলেছেন যে কমিউনিস্ট পার্টিকে কানহাইয়া কুমার জন্ম দেয়নি, কিন্তু কানহাইয়া কুমারকে কমিউনিস্ট পার্টি জন্ম দিয়েছে। এই কথায় আমি সহমত। কারণ যদি কমিউনিস্ট পার্টিকে কানহাইয়া কুমার জন্ম দিত, তাহলে তার সহযোগী উমর খালিদও আজকে একজন নেতা হতো, তার সহযোগী শারজিল ইমামও একজন নেতা হতো। কারণ শারজিল ইমাম উমর খালিদ কোনো পার্টির হাত ধরেনি, কিন্তু কানহাইয়া কুমার কমিউনিস্ট পার্টির হাত ধরে আজকে তার ব্যক্তি পরিচয় পুরো ভারতবাসীকে দেখিয়েছেন। কিন্তু ওই কানহাইয়া কুমারকে আমরা প্রথমে ভেবেছিলাম যে ইনি একজন ভালো রাজনীতিবিদ, উনি ভালো কথা বলতে পারেন, কিন্তু ওনার যে চরিত্র,
উনার যে আদর্শচ্যুত চরিত্র এটা আমাদের নিকট এলো আজ থেকে বিগত 4-5 দিন আগে আমরা বুঝতে পেরেছি। কারণ উনি 4-5 দিন আগে আমরা এজন্য বুঝতে পারিনি, কারণ উনি 2-3 দিন আগেই আমাদের কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির সভাগুলিতে উপস্থিত ছিলেন, কিন্তু উপস্থিত থেকে উনি কমিউনিস্ট পার্টির তারিফ করেই কথাগুলো বলেছেন, কিন্তু আমরা এই কথাবার্তা থেকে বোঝা যায়নি যে উনি 2-3 দিন পর কংগ্রেস পার্টি জয়েন করবেন। তাই উনি একজন, কি বলবো, উনার প্রতি কোনো শব্দ, এমন কোনো শব্দ নেই যে উনার প্রতি বলা যেতে পারে। কারণ আদর্শচ্যুত যে দল উনাকে জন্ম দিয়েছে, যে দল উনাকে ভারতবর্ষের মানুষের নিকট উনাকে পরিচয় দিয়েছে, ওই দলকে ত্যাগ করে আজকে তিনি পুঁজিপতিদের দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে জয়েন করেছেন। যিনি পূর্বের বক্তৃতাতে উনি বলেছেন যে উনি পুঁজিপতিবাদ বিরোধী, উনি ফেসিবাদ বিরোধী, আর কংগ্রেসকে উনি পুঁজিপতিবাদের পার্টিও বলেছেন, কিন্তু ওই পার্টিতে তিনি আবার যোগদান করলেন। এটা মেনে নেওয়া যায় না, এটা ন্যায়সঙ্গত নয়। আর এটা আমাদের যারা সমালোচনা করেন, যারা কানাইয়া কুমারকে নিয়ে আমাদের প্রতি ব্যঙ্গাত্মমূলক কথা বলেন, ওদের প্রতি আমরা একটা কথা বলতে চাই যে কানাইয়া কুমার কে দেখে আমরা এআইএসএফ পার্টি জয়েন করিনি, বা কমিউনিস্ট পার্টি কানাইয়া কুমারের হাত ধরে আজকে এমন পজিশনে আসেনি। আর এটাই বলবো আমরা যে কানাইয়া কুমার অন্য দলে চলে যাক, বা যেই দলে উনার মনে ওই দলে উনি চলে যেতে পারেন, কিন্তু কমিউনিস্ট পার্টি যে আদর্শে থাকবে ওই আদর্শে উনি সব সময় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত থাকবে। কারণ অতি মর্মাহত আইনজীবীরা, কেননা প্রবীণ আইনজীবী তথা তাদের অতি কাছের লোক চিরতরে বিদায় নেন ইহলোক থাকে। উনার প্রতি শোক জ্ঞাপন করতে বার অ্যাসোসিয়েশন অন্যান্য আইনজীবীরা শোক সভা আয়োজন করেন। প্রাত আইনজীবীর কর্মজীবনের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করা হয়। উনার প্রাণ বার অ্যাসোসিয়েশনের গভীর ক্ষত হয়েছে বলে উল্লেখ করেন অনেকেই। একজন মিশুকে ও স্পষ্ট বক্তা ছিলেন তিনি। সবার সঙ্গে সুসম্পর্ক ছিল ওনার। উনার প্রাণে সবাই শোকস্তব্ধ। উল্লেখ্য, বার্ধক্যজনিত রোগ ক্ষোভের পর মারা যান তিনি। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল 74 বছর। 50 বছর ধরে আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি। উনার সান্নিধ্যে এসেছিলেন অনেক আইনজীবীরা। আমাদের এইবারের সিনিয়র মোস্ট, সব থেকে সিনিয়র, এবং উনি ওকালতনামায় 1 নম্বরে নাম আমাদের এই লিস্টে ওকালতনামায় দিয়েছে। উনি এইবারে জয়েন করেছিলেন 1972 ইংরেজিতে, এবং 72 ইংরেজি ওনার জন্ম হয়েছিল 11/9/1946 অ্যাজ পার রেকর্ডস আমাদের বারে আছে। তখন থেকেই তিনি সক্রিয়ভাবে এখানে সুনামধন্য আইনজীবী হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন। উনি বোথ সাইড, এরকম বিরল পাওয়া যায় যে সিভিল অ্যান্ড ক্রিমিনাল বোথ সাইড একলগে চালানোর মতো যে দক্ষতা ওনার মধ্যে ছিল, এবং উনি চালিয়ে গেছেন সর্বশেষ পর্যন্ত। তিনি অ্যাক্টিভ ছিলেন, সামান্য দিন রোগে আক্রান্ত ছিলেন, কিন্তু এর পূর্বে তিনি সক্রিয় ছিলেন এই প্রফেশনে। যাই হোক, ওনার প্রয়াণে আমরা গভীর মর্মাহত, কারণ একজন বরিষ্ঠ আইনজীবী যার কাছ থেকে আমরা, বিশেষ করে জুনিয়র যারা আছি, আমরা অনেক আইনের বিষয় শিখেছি। ওনার অনেক জুনিয়র আছে, ওরা সবাই মর্মাহত, এবং বারের সব সদস্যরাই মর্মাহত ওনার প্রয়াণে। তো আমরা মনে করি একজন বরিষ্ঠ আইনজীবী মৃত্যুতে আমাদের বারের অপূরণীয় ক্ষতি হয়েছে, এবং উনি মৃত্যুকালে রেখে গিয়েছেন ওনার 3 ছেলে এবং সহধর্মিনী সহ অন্যান্য গুণমুগ্ধরা, এবং আমরা ওনার আত্মার শান্তি কামনা করে আজকে এখানে শোকসভা পালন করেছি। সমস্ত পরিস্থিতি নিয়ে উনি ভাবতেন, উনি সব সময় আলোচনা করতেন যে কি করলে কি হবে, কিভাবে হলে আমাদের ভালো হবে, মানুষের মঙ্গল হবে, সেই জিনিসগুলো। খুব দৃঢ়চিতা ছিলেন, বিরল প্রতিবাদর ছিলেন। উনার যে মেমোরি, সেটা কি বলবো, কম্পিউটার থেকেও ফাস্ট। অনেক কিছু মনে রাখতেন। উনি বলে দিতেন, আমরা আইনের কোনো সমস্যাতে পড়লে স্যারকে যখনই আমরা জিজ্ঞেস করতাম, সঙ্গে সঙ্গে একটা রিপ্লাই দিতেন, এবং সেটা প্রপার রিপ্লাই দিতেন যে ওই প্রভিশনের ওই সেকশনে গিয়ে এটা সার্চ করো, পেয়ে যাবে। এবং সঙ্গে সঙ্গে বই খুঁজে দেখা যেত যে ঠিকই এটা যেটা আমরা আজকে গুগল সার্চ করে করি, সেই জিনিসটা স্যারের মধ্যে ছিল। আজকে উনাকে হারিয়ে আমরা এই জিনিসগুলো হারিয়েছি, এই জিনিসগুলো আর পাবো না কারো কাছে। এই যে উনার হারানোটা আমাদের জন্য খুব বেশি শোকের, এবং সেটা অপূরণীয় ক্ষতি আমাদের সমাজের, প্লাস আমাদের আইনের যে অঙ্গন যে আছে, আইনের অঙ্গনের একটা বিরাট ক্ষতি। এরকম একজন প্রতিভাধর আইনজীবীকে এত তাড়াতাড়ি হারাবো সেটা আমরা ভাবিনি। ওনার আত্মার সদ্গতি কামনা করছি। সঠিক দায়িত্ব পালন করে যাচ্ছেন, নেই কোনো আংশিক গাফিলতি। তা সত্ত্বেও পারিশ্রমিক তেমনটা পাচ্ছেন না।
12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয় তাদের, কিন্তু পারিশ্রমিক অতি ন্যূনতম। এই প্রেক্ষিতে গভীর সমস্যার মুখে। সমস্যার নিরসনে করিমগঞ্জের অতিরিক্ত জেলা শাসক রিন্টু চন্দ্র বড়র হাতে স্মারকপত্র তুলে দেন করিমগঞ্জ জেলার আশাকর্মীরা। মানবতার খাতিরে তাদের দিকে দৃষ্টিপাত দিতে জেলাশাসকের কাছে আবেদন জানানো হয়। কাজে নেই তাদের গাফিলতি, কিন্তু পারিশ্রমিক যে হারে পাচ্ছেন তা নিয়ে সংসার চালানো অতি দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। অবিলম্বে তাদের সমস্যা নিরসনে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে তাদের আশ্বাস দেন জেলা শাসক। আমি নীলামবাজার আমরা বিগত 2020 থেকে কোভিড আরম্ভ হয়েছে পর থেকে আমরা কামের প্রেশার এত বাড়ছে, আমরা অসুস্থ হয়ে গেছি। তারপরে আমরা ভ্যাকসিন আনতে লাগে, ভ্যাকসিন রিটার্ন দোয়াইতে লাগে, তাও আমরা গাইডের পয়সা যায় অনেক। আমরা সকালে 7টার সময় বাড়িলাম, রাতে 5টা 6টা 7টায় গড়ে ঢুকলাম, আমরা নিজের গাইডের পয়সা দিয়ে খাইতে লাগে। আমরা এই কোভিডের ইয়েতে আমরা কোনো পারিশ্রমিক পাইছি না, কিছু না। তারপরেও আমরা দিন তো দিন এত কাজ বাড়ছে, তা অন্য অন্য মানুষের চেয়ে আমরা বিনা বেতনে চাকরি করিয়াও আমরা বহুত কিছু করতে লাগে। রাত্রে মেসেজ যায়, সকালবেলা আমরা 10টা 11টায় রিপোর্ট দিতে লাগে। তা নিয়ে আমরা ঘুম ওর না, খাওয়া ওর না, মানসিক শারীরিক সব দিক দিয়ে অসুস্থ হইলাম। আমরা ঘরেও সময় দিতে পারলাম না, ঠিক মতো নিজেরও সময় দিতে পারতাম না, বাইরের মানুষ। এর মধ্যে ডেলিভারি পেশেন্ট আছে, এরপরে ওয়ার্ডের কাজ আছে, ভ্যাকসিন দিতে লাগে, ওয়ার্ডের বাচ্চা দেখতে লাগে, সব কিছু। যেমন আমরা যতটুকু ক্ষমতা তার চেয়ে বেশি বুঝে আমরা গাড়ো চাবাইয়া দিচ্ছে তারা। এইটা লেগে আমরা আজকে ডিসি স্যারের কাছে আইসি, এটা নিয়ে তাই নিটা আমরা এটা দেখে আসবা। আমরা কইছি এটা দেখবা তাই। আর আমরা কথা হইল গিয়া তা আমরা কাজ করবো, আমরা করতে ইয়ে নাই, কিন্তু আমরা ধীরে ধীরে করতে লাগবো। আমরা একবারে যে কাজ দিলা আজকে দিলা কালকে করতে লাগবো এরকম পারতাম না।